আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে মন প্রতি বেড়েছে ৩৫০ টাকারও বেশি। অনিয়ম বন্ধে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র নীতিমালায় পরিবর্তন। এখন থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনবেন ব্যুরো থেকে। আসছে অর্থ বছর জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ ২৯,০০০ কোটি টাকা। গুরুত্ব পাবে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঈদের পর আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি মণ সয়াবিন তেলের দাম বেড়েছে ৩৫০ টাকারও বেশি। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই মূলত দেশের বাজারেও দাম বাড়ছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেল বিক্রি হচ্ছে $১,৪৮০, যা এই যাবৎকালের সর্বোচ্চ। এদিকে পাইকারি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ব্র্যান্ড ভেদে ১ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রায় ১৪০ টাকায়। তেল কিনতে বাড়তি দাম গুনতে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারাও। আমাদের যে ইনকাম সোর্স মোতাবেক সবকিছু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, অনেক বৃদ্ধি, যা দেখা যাচ্ছে আমাদের জন্য, গরিব ফ্যামিলি যারা মধ্যবিত্ত, এদের জন্য বেশি সমস্যা। ভোজ্য তেলের দাম নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গুলাম মাওলা। জনাব মাওলা, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আমরা দেখলাম যে আমাদের দেশের বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে। তো এর জন্য বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে মূলত আমাদের বাজারে এই প্রভাবটা পড়েছে। তো আপনার কাছে কি মনে হয়, কি কারণে আন্তর্জাতিক বাজারে এই দাম বাড়ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার সয়াবিন তেল বলেন আর সুপার পাম তেল, এটা আমরা শতভাগ নির্ভরশীল হলাম ইম্পোর্টের উপরে। এখন আমরা যারা সারা বাংলাদেশের পাইকারি এবং খুচরা ব্যবসায়ী আছি, তারা নির্ভরশীল হলো আপনার আমাদের যে বড় বড় আমদানিকারক এবং উৎপাদনকারী, যেমন আপনার মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, এসলম, এরপরে আপনার গ্লোব। তাদের কাছে মালটা আমরা কিনে আমরা বিভিন্ন মফস্বল টাউনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। এই আমদানিকারক এবং উৎপাদনকারী যারা আছেন, তারা নির্ভরশীল হলো বিশ্ববাজারের উপরে। যেহেতু লাগাতার আজকে কয়েক মাস যাবৎ আপনার ধাপে ধাপে এই ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আমদানিত খরচ বেশি এবং ডলারের ইস্যুতে আপনার ভ্যাটটা আপনার বেড়ে যাচ্ছে, ট্যাক্স বেড়ে যাচ্ছে, যে কারণে আপনার এই ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ। আর এছাড়া আমরা এটা আমদানিও করি না, আমরা উৎপন্ন করি না। আমাদের যে গ্রুপগুলি আছে, তাদের কাছ থেকে আমরা মাল করে করে আমরা বিভিন্ন মফস্বল শহরে বিভিন্ন রিটেল মার্কেটে আমরা বিক্রি করি। অতএব আমরা নির্ভরশীল হলো আমাদের উৎপাদনকারী এবং আমদানিকারকদের উপরে। এখন ওনারা ভাষ্য হলো যে যেহেতু বিশ্ববাজার বাড়তি, আমাদের কস্টিং বেশি, এই কারণে আপনার দেশি বাজারে এটা প্রভাব পড়েছে। যেটা আমাদের যদি কম মূল্যে আপনার ভোক্তাদের আপনার এই ভোজ্য তেল সরবরাহ করতে হয়, তাহলে হয় গভর্নমেন্টে সরকারকে ভর্তুকি দিতে হবে জনসাধারণের স্বার্থে, জানতে চাবো অথবা যে এই মুহূর্তে আমাদের বাজারে আসলে তেলের সরবরাহ এবং মজুদ কেমন রয়েছে? মজুদের কথা বলতে পারবো না, সরবরাহ সঠিক আছে। মজুদ তো আপনার বলতে পারবে যারা নাকি আমদানি করেছেন, যারা উৎপন্ন করেন, তাদের কাছে কি পরিমাণ আছে সেটা ওনারা বলতে পারবেন। এবং সেটা প্রত্যেকটা ডাটাই আপনার বাণিজ্য মন্ত্রণালয়ে রক্ষিত আছে এবং বাংলাদেশ ব্যাংকে রক্ষিত আছে, সেটার খবর আমরা বলতে পারবো না। আরেকটা বিষয় জানতে চাবো যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমরা দেখি যে দেশের বাজারে দাম বাড়ছে, কিন্তু ওই বাজারে যখন দাম কমে দেশের বাজারে কিন্তু আমরা সেই হারে কমতে দেখি না। তো এটার কারণ কি? এটা সঠিক নয়। আপনার যেগুলি আপনার ইম্পোর্টেড গুডস আছে, সেগুলি আপনার যখনই ইন্টারন্যাশনাল মার্কেটটা আপনার ওপেন হয়, তখনই আপনার দেশীয় বাজার ওপেন হয়। যদি আপনার কমে যায়, সাথে সাথে আপনার আমাদের পাইকারি বাজারে এটা এফেক্ট পড়ে যায়। কিন্তু দুঃখজনক হলো খুচরা বাজারে এটা ইম্প্যাক্ট আস্তে আস্তে কিছুটা সময় লাগে, কারণ ওরা ক্ষুদ্র ব্যবসায়ী, যে বেশি দামের মালটা যদি তাদের ঘরে থাকে, তাহলে তারা কম দামে সেই মালটা শেষ না হওয়া পর্যন্ত, কম দামের মাল তাদের গুদামে ইন না করা পর্যন্ত
তারা কম দামে বিক্রি করতে পারে না। আরেকটি বিষয় সেটি হচ্ছে তেল আমদানিতে কর হার সমন্বয় করার দাবি ছিল ব্যবসায়ীদের। তো কর হার কমলে ভোক্তারা বা তেলের বাজার কি স্থিতিশীল থাকবে, কি মনে হয় আপনার? এছাড়া কোনো উপায় নেই আপনার, হয় সরকারকে ভর্তুকি দিতে হবে, না হয় আপনার ট্যাক্স নিল করে দিতে হবে। ভ্যাট ট্যাক্স যা আছে 100% উঠ্রো করতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের আমদানিকারক উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণধাররা এবং আমরা যারা পাইকারি ব্যবসায়ী আছি, আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেকবার অনুরোধ করেছি, কিন্তু আমাদের কি বলে অর্থ মন্ত্রণালয় এই ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি, যে কারণে লাগাতার ভাবে আপনার এই যেমন বিশ্ববাজার বাড়ছে তার সাথে তাল মিলিয়ে আমাদের দেশীয় বাজারে বৃদ্ধি পাচ্ছে। তো কবে নাগাদ আসলে এই যে দাম বৃদ্ধি পেল এইটি স্বাভাবিক পর্যায়ে আসতে পারে, বা আহ, তেলের বাজারকে স্বাভাবিক পর্যায়ে রাখতে আপনারা ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের পরিকল্পনা নিয়েছেন কি? আমাদের পরিকল্পনার তো কিছু নেই, আমরা তো ডিপেন্ডেন্ট। আমি ইতিপূর্বে বললাম যে আমরা যারা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী যারা আমরা আছি, তারা 100% ডিপেন্ডেন্ট হলাম আমাদের এই 5-6টা যে আমাদের গ্রুপ আছে আমদানিকারক আছে তাদের উপর নির্ভরশীল। এবং তারা নির্ভরশীল হলো বিশ্ববাজারের উপরে। যদি বিশ্ববাজারের দাম না কমে তাহলে পাইকারি এবং খুচরা বাজারে কিভাবে কমবে? আরেকটা জেনে রাখা উচিত যে আমাদের যে বোতলজাত যে তেলগুলি আছে সেটা আমরা পাইকারি ব্যবসায়ীরা অথবা খুচরা ব্যবসায়ীরা ডিল করি না। এটা আপনার প্রত্যেকটা আমদানিকারক কারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা আছেন তাদের জেলা এবং উপজেলা ভিত্তিক তাদের পরিবেশক নিয়োগ করা আছে। সেই পরিবেশকের মাধ্যমে বিভিন্ন রিটেল দোকানদারের কাছে এই ভোজ্য তেলগুলি সরবরাহ করা হয় এবং এটা রেট ফিক্সড আপ করে আপনার ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে অ্যাসোসিয়েশন আছে তারা বসে প্রতি 2 মাস অন্তর অন্তর এটা রেট ফিক্সড আপ করে। জলাম মাওলা, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কথা বলছিলেন পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা। জানাবো আরও কিছু খবর। অনিয়ম বন্ধে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কেনা বেচা নীতিমালায় পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRDA। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আর ব্যাংক ও ডাকঘর থেকে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনতে পারবেন না। তাদের কিনতে হবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সঞ্চয় ব্যুরো থেকে। তবে ব্যক্তি বিনিয়োগকারীরা আগের মতোই ব্যাংক ও ডাকঘর থেকে এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। কর্মকর্তারা জানান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনেকে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কেনায় অনিয়মের আশ্রয় নেন। এই সঞ্চয়পত্র বিক্রিতে আরও কিছু অভিযোগ থাকায় নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান তারা। শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ব্যুরো অফিস থেকে কিনতে হবে, কিন্তু একজন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি সে পোস্ট অফিস থেকেও কিনতে পারবে, ব্যাংক থেকেও কিনতে পারবে, ব্যুরো থেকেও কিনতে পারবে, অর্থাৎ তার জন্য সব দরজা খোলা। নিম্নমানের পণ্য উৎপাদন ও পণ্যের ওজন পরিমাপে কারচুপির কারণে গত 10 মাসে ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠানকে 6,14,13,000 টাকা জরিমানা করেছে বিএসটিআই। রাজধানীর তেজগাঁওয়ে আজ বিএসটিআই ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক নজরুল আনোয়ার। গত বছরের মার্চ থেকে শুরু হয় করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণা করে সরকার। তবে করোনা পরিস্থিতিতেও কার্যক্রম চালিয়ে যায় বাংলাদেশি স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। আলোচনা সভায় সংস্থার পরিচালক জানান, 2020 সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাজধানী সহ সারা দেশে মোবাইল কোড ও সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করে বিএসটিআই। এই 10 মাসে 890টি মোবাইল কোড, 1504টি সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করা হয়। মামলা হয় 1998টি। দায়েরকৃত মামলা 1489টি, 39 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, 220টি পেট্রোল পাম্প, 46টি প্রতিষ্ঠান সিলগালা, 10 কোটি মূল্যের মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। শিল্প খাতের উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে বিএসটিআইর কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়ন করতে হবে। একই সাথে সঠিক পরিমাপের যন্ত্রপাতি ব্যবহার ও ওজনে কারচুপি রোধে বিএসটিআই সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন শিল্পমন্ত্রী। স্বাস্থ্যসেবায় ব্যবহৃত ওজন ও পরিমাপ যন্ত্রপাতির সঠিক পরিমাপ নিশ্চিত করা না গেলে সঠিক রূপ নির্ণয় করা সম্ভব নয়। অন্যদিকে সঠিকভাবে ডায়াগনোসিস
করা না গেলে যথার্থ চিকিৎসা সম্ভব হবে না। বিএসটিআই সক্ষমতা বাড়াতে 10 জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপনের কথা জানান মহাপরিচালক, যেখানে পূর্ণাঙ্গ ল্যাবসহ সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা থাকবে। এছাড়াও আরও 10টি কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি। মাঠ পর্যায়ে বিএসটি এর কার্যক্রমের সম্প্রসারণের জন্য 10টি জেলা বিএসটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের প্রজেক্ট গ্রহণ করা হয়েছে এবং 3টি জেলা কার্যালয়কে আমরা আঞ্চলিক কার্যালয়ে রূপান্তর করা হবে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে নকল সার্টিফিকেটের মাধ্যমে ছাড়পত্র নিতে না পারেন, এর জন্য কাস্টমস হাউসগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে বিএসটিআই। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর মধ্যে 24 মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। সৌদি আরব কর্তৃপক্ষ হোটেল কোয়ারেন্টিন সহ বিভিন্ন শর্ত আরোপ করায় দেশটিতে এই 5 দিন সকল ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব ভ্রমণের জন্য যেসব যাত্রীর বুকিং ছিল তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণে বিমানের নিকটবর্তী কার্যালয়ে যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। মহামারীর মধ্যে কিছু দেশ ছাড়া এখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেওয়া হবে প্রায় 29,000 কোটি টাকা, যা এবারের চেয়ে 2,200 কোটি টাকা বেশি। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে, পাশাপাশি গুরুত্ব পাবে তেল গ্যাস বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকারের একটি অগ্রাধিকার খাত। 2009-10 অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 2,644 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা বেড়ে হয়েছে 24,768 কোটি টাকা। করোনার মধ্যেও চলছে বিদ্যুৎ খাতের নানা প্রকল্প বাস্তবায়ন। ধারাবাহিকতা ধরে রাখতে আগামী বাজেটে 26,118 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ, আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবে 2,860 কোটি টাকা। জ্বালানির 2800 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা আমাদের নিজস্ব অর্থ, 800 কোটি টাকার মতো আমাদের দরকার, খুব বেশি না, কারণ নিজেদের অর্থ দিয়ে আমরা জ্বালানিতে বেশিরভাগ প্রজেক্ট করছি। বিদ্যুতেও প্রায় 1,000 কোটি টাকার মতো আমাদের নিজস্ব অর্থ থাকবে। অ্যানুয়াল পারফরমেন্সেও আমরা সবার উপরে থাকি, এডিবিতেও অ্যাচিভমেন্টও আমরা সবসময় উপরে থেকে থাকি। আশা করছি এবারও তাই হবে। প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ উৎপাদনের সাফল্য ম্লান হচ্ছে সঞ্চালন আর বিতরণের ব্যর্থতায়, তাই এর উন্নয়নে বাড়তি নজর থাকবে আগামী অর্থ বছরে। আর তেল গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নত করতে নতুন উদ্যোগ নেওয়া সহ দ্রুত শেষ করা হবে চলমান প্রকল্পগুলো। যখনই ডিমান্ড বাড়ছে গ্যাসের, ওখানেই তো গ্যাসের সমস্যা হচ্ছে। আমাদের নতুন লাইনগুলো সংস্কার করতে হচ্ছে, আমাদের প্রেশারগুলো ঠিক করতে হচ্ছে। অনেক জায়গাতে প্রেশারে কমপ্লেন আসে। হ্যাঁ, বিদ্যুৎকেও গ্যাস দিয়ে সাপোর্ট দিতে হয়, ইন্ডাস্ট্রিতেও গ্যাস দিয়ে সাপোর্ট দিতে হয়। বিভিন্ন এলাকাতে এখনও ভোল্টেজ সমস্যা হচ্ছে না, সেইগুলি সেখান থেকে বেরিয়ে আসা এই একটা বড় বিষয়। আর যেসব জায়গায় ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হচ্ছে। চলতি বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি রাখা হয়েছে 9,000 কোটি টাকা। আগামীতে ভর্তুকি বরাদ্দ থাকতে পারে 5,000 কোটি টাকা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের কারণে ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে প্রায় 1.5 মাস। তবে এ সময় বেড়েছে পণ্য পরিবহন। তারপরও প্রায় 150 কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। রেলমন্ত্রী জানান, আরও বেশি লোকসান ঠেকাতে রেলের ইঞ্জিন, বগি এবং অন্যান্য যন্ত্রাংশ যেন বিকল না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 এপ্রিল থেকে বন্ধ রেল চলাচল। সরকারি নির্দেশনায় ঈদ যাত্রাতেও মেলেনি সেবা, তাই স্টেশনে ভিড় নেই, অলস পড়ে আছে ইঞ্জিন আর বগি। ট্রেন না চললেও থেমে নেই রক্ষণাবেক্ষণের কাজ। লকডাউনেও লাইন সচল রাখতে চলছে তদারকি। এই মেনটেন্যান্স হলো পিরিয়ডিক মেনটেন্যান্স, রুটিন মেনটেন্যান্স বা তাৎক্ষণিক যেটা সমস্যা হলে এটা মেনটেন্যান্স। তো হয়তো এখন তাৎক্ষণিক ফেলিউরটা কম আছে গাড়ি না চলাচলের কারণে, কিন্তু রুটিন মেনটেন্যান্সগুলি আমাদের এটা করতেই হয়। এটা না করলে সিস্টেম ঠিক থাকে না, এই জন্য আমরা সবসময় এই কাজগুলি করে যাচ্ছি। রেল মন্ত্রণালয়ের তথ্য মতে যাত্রী পরিবহন থেকে মাসে গড় আয় প্রায় 90 কোটি টাকা। ঈদে আয় বাড়ে 15 থেকে 20 কোটি টাকা। লকডাউনে ট্রেনে পণ্য পরিবহন বাড়ায় আয় হয়েছে প্রায় 30 কোটি টাকা। তারপরও 1.5 মাসে প্রায় 150 কোটি টাকা লোকসান। যে আর্নিংটা হয়, যা হয় মানে আমাদের মাসে যেটা আর্নিং হয়, এটা তো যেহেতু টোটালটাই বন্ধ লকডাউন, কাজে টোটালটাই আমাদের মাইনাস। ইন্ডিয়া থেকে আমাদের
এটা অনেক বেড়ে গেছে এখন, মানে আর্নিংটা ওদের সঙ্গে এখন মালামাল যে পরিবহন আগে যেটা ইয়ে ছিল তার থেকে অনেক বেশি এখন মানে মালামাল আনা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকায় রেলের যন্ত্রাংশ বিকল হওয়ার শঙ্কা থাকে, বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান রেলমন্ত্রী। আমাদের যে সিগন্যালের সঙ্গে যারা জড়িত, তারপরে ট্র্যাক যারা দেখে মেনটেনেন্স, যে ট্র্যাক ঠিক আছে কিনা, বা স্টেশনগুলোতে স্টেশন এই পাস দেওয়ার জন্য যে সিগন্যাল, এই সব সেই লোকগুলো কিন্তু সবাই অ্যাক্টিভ আছে এবং এগুলো যাতে না হয় চালু থাকে সেটার জন্য এই মেনটেনেন্সগুলো তো করাই। রেল কর্তৃপক্ষের দাবি, ট্রেন চলাচল বন্ধ থাকায় লোকসান হলেও করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকরী হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানাবো আরও কিছু খবর। করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপাদান, মাস্ক, সুরক্ষা পোশাক সহ 46 ধরনের পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক এবং কর অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি এসব তৈরি কাঁচামালের উপর সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয়, আগামী বছরের জুন পর্যন্ত মাস্ক, পিপিই, স্যানিটাইজার, গগল সহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এসব তৈরির কাঁচামাল আনতে কোনো আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর বা ভ্যাট, আগাম ভ্যাট, অগ্রিম কর ইত্যাদি দিতে হবে না। কেবল ইন্ডাস্ট্রিয়াল আইআরসিভুক্ত ওষুধ কোম্পানি, মেডিকেল ইনস্ট্রুমেন্ট উৎপাদক ও পোশাক উৎপাদক হতে হবে। স্থানীয় কোনো প্রতিষ্ঠান এসব পণ্য উৎপাদন করলেই কর সুবিধা পাবে। এবারে শেয়ার বাজারের খবর। ধারাবাহিক উত্থানের পর শেষ কর্মদিবসে বড় দরপতন হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। ডিএসই এর প্রধান সূচক কমেছে 62 পয়েন্টের বেশি। একই সঙ্গে বড় ব্যবধানে কমেছে লেনদেনের পরিমাণ। এই সময় 65 প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে ঢাকার শেয়ার বাজারে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 214 পয়েন্ট। বুধবার 4 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয় ডিএসইতে। এর একদিন পরই বড় দরপতন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে 60.06 পয়েন্ট, অবস্থান করছে 5813-তে। সূচকের সঙ্গে বড় ব্যবধানে কমেছে লেনদেনের পরিমাণও। আগের দিনের চেয়ে 446.26 লাখ টাকা কমে আজ লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে মোট 1652.78 লাখ টাকার শেয়ার ও ইউনিট। মোট 359টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 68টির, কমেছে 234টির এবং দর অপরিবর্তিত আছে 57টি কোম্পানির। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের, দ্বিতীয় অবস্থানে লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে প্রাইম ব্যাংক। শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের, দ্বিতীয় অ্যারামেট সিমেন্ট এবং তৃতীয় অবস্থানে এশিয়ান ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 114 পয়েন্টের বেশি, লেনদেন 99.10 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় বন্ধ হওয়া 9টি সরকারি পাটকলের স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকরা এখনও পাওনা বুঝে পাননি। পাওনার জন্য স্থায়ী শ্রমিকরা 9 মাস এবং বদলি শ্রমিকরা প্রায় 2 বছর ধরে ঘুরছেন মিল কর্তৃপক্ষের কাছে। মিলেছে কেবল আশ্বাস। ন্যায্য পাওনা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন পাটকল শ্রমিকরা। গত বছরের 1 জুলাই খুলনা অঞ্চলের 9টি পাটকল সহ দেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয়। এতে কর্মহীন হয়ে পড়েন এই অঞ্চলের 9000 স্থায়ী শ্রমিক। এর আগে 2019 সালে পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন ঘোষণার সাথে সাথে কর্মহীন হয়ে পড়েন এসব মিলের আরও 21000 অস্থায়ী শ্রমিক। 2 বছরেও অস্থায়ী শ্রমিকরা বুঝে পায়নি পাওনা মজুরি, কবে পাবেন তার কোনো নিশ্চয়তাও নেই। অন্যদিকে ব্যাংক হিসাবে জটিলতা, আইডি কার্ডে ভুল কিংবা মামলা, এমন নানা কারণে স্থায়ী শ্রমিকরাও পাওনা বুঝে পাচ্ছেন না। কইছে যে 2 মাস পরে টাকাটা দেব, এখন 2 মাস করতে করতে 2 বছর হয়ে গেছে। লেখাপড়া করাইতে পারি না পোলাপান, এই পোলাপান কোনার একটু কাজও দিতে পারি না লকডাউনের কারণে। আমিও কাজ করতে পারি না, আমার ঘরের স্বামীও আমি কাজ করতে পারি না। চালু করার কোনো নামগন্ধ তো দেখতেইছি না। সেই সাথে বদলি শ্রমিক সহ আজ পর্যন্ত অনেকেরই পেমেন্ট বা বেতন করি আমরা পাইনি। পাওনার দাবিতে মাঝে মধ্যে রাজপথে কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকরা। দৈনিক ভিত্তিক বদলি শ্রমিকদের, স্থায়ী শ্রমিকদের যে সমস্যা আছে দ্রুত সমাধান করে তাদের পেমেন্টটা করা, নামের যেগুলো সংশোধন করে তাদের পেমেন্ট করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
পাটকল কর্মকর্তারা বলছেন, স্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। টাকা দেওয়ার জন্য তারা হয়তো কাজ করতেছে, এখন এটা ক্লিয়ার হলে ওটা হাতে দেবে এরকম কথা। পাওনা পরিশোধের পাশাপাশি দ্রুত মিলগুলো বেসরকারি খাতে চালু করার দাবি জানান শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মধ্যরাত থেকে নিষিদ্ধ হলো সমুদ্রে মাছ ধরা। নিষেধাজ্ঞা বহাল থাকবে 23 জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের সমুদ্র সীমায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সমুদ্রগামী জেলেদের জন্য থাকছে প্রণোদনা। মার্চ এপ্রিল 2 মাস ইলিশের অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার 3 সপ্তাহ পর আবারও সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। মে জুনে নদীতে তেমন একটা ইলিশ থাকে না, তবে সমুদ্র এলাকায় পাওয়া যায় কিছু ইলিশ। তাই এই সময় সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় হতাশ জেলেরা। এখন সরকার আবার যদি 65 দিনের অভিযান দেয় তাহলে তো আমরা না খাই মরতে হইব। 1 মাস অভিযানটা দেব, আর আমাদের যে জালিয়ার যে চাউলটা সরাসরি জন আমাদের জালিয়ার হাতে আমরা পাই, কোনো নেতা কর্মীর হাতে জন এইটা জন না পাই। তবে মৎস্য বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে নিতে জেলেদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। জেলে পরিবারের জন্য মাথাপিছু 86 কেজি হারে ভিজিএফ খাদ্য সহায়তা বরাদ্দ এসেছে। এগুলো আমরা ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ প্রদান করেছি, অতি দ্রুত যেন মৎস্যজীবীদের ঘরে পৌঁছায়। এদিকে নিষেধাজ্ঞার শুরু থেকেই যথাযথ সহায়তা না পেলে বাধ্য হয়ে মাছ শিকার করতে হবে বলে জানিয়েছেন অনেক জেলে। তাদের দাবি, এই সময় বাংলাদেশের জলসীমায় নির্বিচারে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। ভারতের জেলেরা হেরা আইয়া মাছ ধরে, আমাকে এলাকায় আইয়া শতে শতে জেলেরা আইয়া মাছ ধরে নেয়। সাগরে ভারতীয় জেলেদের প্রবেশ বন্ধে নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত পদক্ষেপ থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখতে পারে, এর জন্য আমাদের টিমটা কন্টিনিউয়াস কাজ করবে এই 65 দিন, এবং তারা যাতে না যেতে পারে পার্শ্ববর্তী কোনো দেশের কেউ বর্ডার ক্রস না করে আমাদের এলাকায় মাছ না ধরতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করলে কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে মন প্রতি বেড়েছে 350 টাকারও বেশি। অনিয়ম বন্ধে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র নীতিমালায় পরিবর্তন। এখন থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিনবেন ব্যুরো থেকে। আসছে অর্থ বছর জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ 29,000 কোটি টাকা। গুরুত্ব পাবে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।